আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। এদিকে শেখ হাসিনার ভাষণে ভারতের ভূমিকা নেই বললেন রণধীর জয়সওয়াল। জানাবো ৩৫ নম্বর সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা নিয়ে যে বিবৃতি দিল এইচআরডব্লিউ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সঙ্গে জাসদ জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতের কোনো নাগরিকের ওপর আর যেন আক্রমণ না করা হয়। বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। এসব তাদের এতদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারে। এমনকি ভারতে বসে হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে, তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। হাসিনার এসব কার্যকলাপের কারণে জনগণের মনে ক্ষোভ বাড়ছে এবং এমন হামলা ভাঙচুর চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তার সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন। এর আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিকেলে প্রথম ও রাতে দ্বিতীয় বিবৃতি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। পূর্বের বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। শেখ হাসিনার ভাষণে ভারতের ভূমিকা নেই বললেন রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়। রণধীর জয়সওয়াল বলেন, এটি বিকেল ৫টায় ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে পররাষ্ট্র দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল। তাকে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায় ভারত। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে যা বেশ কয়েকবার বলা হয়েছে। তিনি বলেন, তবে এটা দুঃখজনক যে বাংলাদেশের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়েছে। বাংলাদেশের এই বিবৃতিগুলো ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই। বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক প্রভাব ফেলবে, যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশ এই পরিবেশকে ব্যাহত না করে উপযুক্ত প্রতিদান দেবে। ৩২ নম্বর সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা নিয়ে যে বিবৃতি দিল এইচআরডব্লিউ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ন্যায্য হলেও আইন ভঙ্গ করা ন্যায্য নয়। ঢাকা ধানমন্ডি এলাকা ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই মন্তব্য এসেছে। এইচআরডব্লিউ এর এশীয় অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এই বিবৃতিতে বলেন, এ ধরনের কার্যক্রম আইনের প্রতি অবমাননা, যা জনগণের নিরাপত্তা ও শাসনতন্ত্রের জন্য ক্ষতিকর। কর্তৃপক্ষের ব্যর্থতা প্রতিফলিত হচ্ছে এখানে। তাছাড়া সংগঠনটি আগামী মার্চে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি প্রস্তাব উপস্থাপনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে। তাদের মতে, জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়া বাংলাদেশের সহিংসতা এবং প্রতিশোধের পরিবর্তে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। বিবৃতি বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় একদল উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ভেঙে দিয়েছে, তার কিছু আত্মীয়স্বজনের মালিকানাধীন সম্পত্তি ধ্বংস করেছে। তার দলের কিছু নেতার ঘরবাড়িও নিশানা করা হয়েছে। এই হামলাকে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা বলা হচ্ছে। ঘোষণা দিয়েই এই হামলা চালানো হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। ৬ মাস আগে ২০২৪ সালের আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুম সহ ১৫ বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন।
শেষ পর্যন্ত তিনি ভারতের নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অন্যায্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল। তার সরকার গণ অভ্যুত্থানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনের চেষ্টা করে, ফলে 800 জনের বেশি মানুষ নিহত হন। এসব কারণে আওয়ামী লীগের সাবেক সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে তা ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয়। গত বুধবার 32 নম্বরে হামলা প্রসঙ্গে HLW এর বিবৃতিতে বলা হয়, এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইন ভাষণ দিচ্ছিলেন এবং হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে বাংলাদেশের দাবি জোরালো হচ্ছে। কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে বলা হয়, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিচার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের কাজ শুরু করেছে। এই সরকার মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি জবাবদিহির বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইউনূসের প্রশাসন ক্ষুব্ধ নাগরিকের দিক থেকে নানা চাপের মুখে রয়েছে। এর মধ্যে রাজনৈতিক দল, শিক্ষার্থী বা গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের বিক্ষোভের মতো চাপও রয়েছে। তার সরকারের বিরুদ্ধে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তবে এই সরকার এখনও সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে আতঙ্কে থাকা হিন্দুদের আশ্বস্ত করতে পারেনি। আগের সরকারের আমলে বেআইনিভাবে বিরোধী মতের মানুষকে আটক রাখার স্থানগুলো পরিদর্শনে বাধা দেওয়া হচ্ছে এবং প্রমাণ ধ্বংস করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে কিছু পরামর্শ দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ইউনূস সরকারের উচিত মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উত্থাপন করা, যাতে করে কারিগরি সহায়তা, অধিকতর তদন্ত এবং জাতিসংঘ সমর্থিত মানবাধিকার বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির অনুরোধ। এতে আগের সরকারের নির্যাতন, নিপীড়ন এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত ইতিবাচক মানবাধিকার পদক্ষেপগুলোর স্বীকৃতি থাকা উচিত। আওয়ামী লীগের সঙ্গে জাসদ জাতীয় পার্টির কার্যালয়ের অগ্নিসংযোগ। বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে জেলা জাসদ ও জাতীয় পার্টি এবং শ্রমিক জোটের কার্যালয়েও। সন্ধ্যা 7:30 থেকে এসব হামলা ভাঙচুরের পাশাপাশি লুটপাট চললেও রাত 9:15 পর্যন্ত সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতি দেখা যায়নি। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 7:30টার দিকে প্রথমে বগুড়া শহরের 0.7 মাথার শেরপুর রোডে আওয়ামী লীগ জেলা হামলা চালানো হয়। সেখানে অগ্নিসংযোগের পর 7 মাথায় থাকা জেলা ও জাসদ ও জাতীয় শ্রমিক জোট কার্যালয়ে হামলা করে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে একদল মানুষ। পরে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টি কার্যালয়ে চালানো হয়, ভাঙচুর করা হয় অগ্নিসংযোগ। এ সময় আগুন এবং ভাঙচুর করা কয়েক শত জনতা শহরের প্রাণকেন্দ্র 7 মাথা পর্যন্ত মিছিল করলে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে স্লোগানে শোনা যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পিনাকি দাদার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এছাড়াও শেখ হাসিনাকে ভারতের দালাল এবং হাসানুল হক ইনুকে হাসিনার দালাল হিসেবে স্লোগান দেওয়া হয় মিছিলে। এছাড়া অনেকে আওয়ামী লীগ জাসদ জাতীয় শ্রমিক জোট অফিস থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যেতেও দেখা যায়। এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের সিনিয়র উপসহকারী পরিচালক আব্দুল জলিলকে মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, শহরে অগ্নিসংযোগ করার বিষয়ে তিনি জানেন না। এখন জানার পর কি ব্যবস্থা নেবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখি। এছাড়া এই বিষয়ে জানতে বগুড়া সদর থানার ওসি SM মহিউদ্দিন মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে জেলা পুলিশ সুপার জিদান আল মুসাকে কল করা হলে তিনিও ধরেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।